আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার নতুন অডিও ফাঁস, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গোপালগঞ্জের ঘটনা নিয়ে ভিন্ন রকম যা হতে পারে। সিরিয়ায় ইসরায়েলের হামলা, ক্ষুব্ধ সৌদি আরব। এবার বিস্তারিত। পতিত শেখ হাসিনা 24-এর ছাত্র আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ নিজেই দিয়েছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে খুনি হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া একটি নতুন অডিওতে এই প্রমাণ পাওয়া গেছে। গত সপ্তাহে হাসিনার গুলির নির্দেশ দেওয়ার প্রমাণসহ বিবিসি ওয়ার্ল্ড প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আরেকটি বড় বিস্ফোরক প্রমাণ সামনে আসলো। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়ন চালানোর নির্দেশ যে শেখ হাসিনাই দিয়েছিলেন, ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে তার সত্যতা পেয়েছে বিবিসি আই। ওই অডিওতে হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন, যেখানেই পাবে গুলি করবে। হাসিনার সাথে ফ্যাসিস্ট তাপসের কথোপকথনের 1 মিনিট 19 সেকেন্ডের অডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে অডিওটি শেয়ার করেছেন। নিচে তাদের কথোপকথনের অডিওটি হুবহু উল্লেখ করা হলো। হাসিনা বলছে, আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন আমরা অন্য খুঁজতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি, আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায়। শেখ ফজলে নূর তাপস তখন বলছে, তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? হাসিনা উত্তরে বলছে, সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। তাপস এর প্রতি উত্তরে বলছে, হ্যাঁ, পাকড়াও করলে ওদের ঠিক হবে। এরপরে হাসিনা বলছে, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখানে থেকে যে কয়টা পারো ধরে ফেলো, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে ফায়ারিং করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। তাপস তখন উত্তরে বলছে, জি। হাসিনা বলছে, শুরু হয়ে গেছে। তাপস তখন বলছে, জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে ওরা একটা। হাসিনা বলছে, মোহাম্মদপুর থানার দিকে? তাপস তখন বলছে, হ্যাঁ। হাসিনা তখন উত্তরে বলছে, তো ওখানে পাঠাই দিক র্যাবরে। তাপস তখন বলছে, জি, আপনার নির্দেশনা লাগবে। হাসিনা বলছে, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। তাপস উত্তরে বলছে, জি। হাসিনা এরপরে বলছে, ওদের বলা আছে আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল, ওদের সেফটির কথা চিন্তা করে। হাসিনার সাথে তাপসের কথোপকথনের নতুন অডিওটি ফাঁস করেন প্রবাসী সাংবাদিক নাজবুস সাকিব। বুধবার নিজের ফেসবুক আইডিতে অডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, 18 জুলাই 2024, জুলাই আন্দোলনের উত্তাল একদিন। এই দিন রাত 10:21 হাসিনা এবং শেখ ফজলে নূর তাপসের মাঝে 5 মিনিট 9 সেকেন্ড টেলিফোনে কথা হয়। হাসিনা তার রবি নম্বর থেকে শেখ তাপসের নম্বরে কল দেন। তাদের আলাপচারিতার 1 মিনিট 20 সেকেন্ড আমার হাতে এসেছে। নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার পরও ইসির সাইটে ভূতের মতো নৌকা একবার আসে তো আর একবার যায়, যা নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। বৃহস্পতিবার সকাল 10:30টায় ইসির ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় নিবন্ধিত দলগুলোর তালিকায় আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক। এর কিছু সময় পর আবার ওয়েবসাইটে ঢুকলে ফের হারিয়ে যায় আওয়ামী লীগের নামের পাশে থেকে নৌকা, অথচ গতকাল বুধবার সকালেই নৌকা সরিয়ে ফেলা হয়েছিল। এরপর ইসির সিনিয়র সচিব বিকেলে বলেছিলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। এরপর ওই দিন সন্ধ্যা 6টায় আবার ওয়েবসাইটে নৌকা ফিরে আসে, কিন্তু পরক্ষণেই তা আবার চলে যায়। এ নিয়ে এমন ঘটনা কয়েকবার ঘটল ইসির ওয়েবসাইটে। নৌকা প্রতীক ওয়েবসাইটে বারবার আসছে এবং চলে যাচ্ছে। এর কারণ জানতে চাইলে ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন ঢাকা মেইলকে জানান, আমাদের ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল যে ডিভাইস ব্যবহার করি এর মধ্যেই কিন্তু ক্যাচ থেকে যায়। যখন ইন্টারনেট সংযোগ দুর্বল হয় তখন সার্ভারে কানেক্ট না করে ক্যাচ থেকে নিয়ে নেয়, এ কারণেও হতে পারে। তিনি বলেন, আমি আমাদের সার্ভারে ঢুকে দেখেছি, গতকাল এটা যেভাবে মুছে ফেলা হয়েছে সেভাবেই আছে, এ কারণেই আপনাকে নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া মুশকিল। তিনি আরও বলেন, ওয়েবসাইটে যাতে আমার সার্ভারে ক্যাচের কারণে যাতে এরকম না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই। নির্বাচন কমিশন মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে। প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে, এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। গত 12 মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। গত বুধবার আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না। এখনো সময় দিচ্ছি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, তা না হলে আবারও লং মার্চ করব গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করব। বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি একথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন, খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাব। তবে সরকারকে বলবো, গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্থা করবেন না। তিনি আরো বলেন, 64 জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। 3 আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হব। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই, সেটাতে জয়ী হয়েই ফিরব। গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গনি এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে তার সঙ্গে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ করে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার আবারও তার ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ও যে কেউ যে কোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের আওতায় এনে জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করবে। গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। সেই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এক বিবৃতিতে তিনি একথা জানান। তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তারা এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপির অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাদের সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান অলি আহমেদ। 2004 সালে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ঘটনা তুলে ধরেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বুধবার দিবাগত রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। চেঞ্জ টিভির দর্শকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। পোস্টে মোনায়েম মুন্না লিখেছেন, জনাব তারেক রহমান যেদিন মরহুম শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন 2004 সালের জানুয়ারি মাস 27 তারিখ গভীর রাত টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউসে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। একটু পরই তার ঢাকা ফেরার কথা। ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়ি বহর উল্টো দিকে চলা শুরু করল। তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ গাড়ি বহরের সঙ্গে থাকা অন্যান্য নেতা হকচকিয়ে গেলেন। তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কোথায় যাচ্ছে কেউ জানেন না। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, আমরা এক জায়গায় যাব। ব্যাস এতটুকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামল শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণের সাসপেন্সের অবসান হলো। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন, সমাধিস্থলের খাদেমকে ডেকে তুললেন, সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি। বাংলাদেশের কদর্য আর কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি, কারণ তখন ওই ঘটনাটি ছিল টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান, তখন তার সঙ্গে এমনকি কোনো মিডিয়া কর্মীও ছিল না। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোনো রাজনীতিও করতে চাননি।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন, কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন, তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সিরিয়াকে টুকরো টুকরো করার যে কোনো ইসরায়েলি চেষ্টাকে ব্যর্থ করা হবে। আমার মনে হয় আমরা এখন এক সম্ভাব্য বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি। পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ঠিক কতটা ইসরায়েলকে সংযত করতে চায় তার উপর। উল্লেখ্য, দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় পর্যায়ে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে দেশটিতে, কিন্তু ইসরায়েল দ্রুজদের পক্ষ নিয়েছে। ফলে তারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দক্ষিণে সরকারি সেনাদের বিরুদ্ধে তীব্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তারা দ্রুজদের রক্ষা করতে এই হামলা চালিয়েছেন। উল্লেখ্য, দ্রুজরা হল শিয়া মতের একটি শাখা। ইসরায়েলের হামলার জবাবে প্রেসিডেন্ট আহমেদ আল শারা ওই মন্তব্য করেন। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, দ্রুজদের বাইরের শক্তির হাতে তুলে না দেওয়ার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, দ্রুজ নাগরিকদের এবং তাদের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সিরিয়ার দ্রুজ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কোনো বাইরের শক্তি হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা প্রত্যাখ্যান করি। আমরা যুদ্ধকে ভয় করি না। আমাদের জীবন কেটেছে চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং আমাদের জনগণকে রক্ষা করে। তবে আমরা সিরীয় জনগণের স্বার্থকে বিশৃঙ্খলা ও ধ্বংসের চেয়ে অগ্রাধিকার দিয়েছি। ওদিকে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এল মাসরির মতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার টেলিভিশন ভাষণে ইসরায়েলকে একটি কড়া বার্তা দিয়েছেন। যদিও সিরিয়া যুদ্ধ চায় না, তবে যে কেউ সিরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করবে তাকে তার মাসুল দিতে হবে। আল জাজিরাকে এল মাসরি বলেন, তিনি বলেছেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধের ফলাফল নিয়ন্ত্রণ করা সহজ নয়। এই বার্তাগুলো সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ সুর পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ ইসরায়েল যখন সিরিয়ায় হামলা করেছে তখন প্রেসিডেন্ট শারা অনেক সময় চুপ থেকেছেন, কিন্তু নরম সুরে কথা বলেছেন। তিনি আরও বলেন, আমার মনে হয় আমরা এখন এক সম্ভাব্য বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি এবং পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ঠিক কতটা ইসরায়েলকে সংযত করতে চায় তার উপর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় তাদের এক্স এ দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চলমান ইসরায়েলি হামলা ও লঙ্ঘনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর দাবি জানিয়েছে। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার উপর ইসরায়েলি হামলা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে কথা বলেন। এই ফোনালাপের আগে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায়। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং প্রেসিডেন্ট ভবনের পাশেও হামলা হয়। এই হামলা প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বড় ধরনের এক সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয়। যদিও সাম্প্রতিক সময়ে শারার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগও বাড়িয়েছে। এদিকে চলতি সপ্তাহে দেশটির প্রধানত দ্রুজ অধ্যুষিত সোয়েইদা শহর ও তার আশপাশে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। এই সহিংসতায় সরকারপন্থী নিরাপত্তা বাহিনী, দ্রুজ যোদ্ধা ও বেদুইন উপজাতিদের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।